আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার আড়ালে ভালোবাসা গল্পের 14 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আচ্ছা ঠিক আছে বলে আরিয়ানের কথা ছোট করে উত্তর দেয় পুরি। দরজার কাছে যেতেই আরিয়ান আবার পিছু ডাকে। আরিয়ানের ডাক শুনে পুরি দাঁড়িয়ে পড়ে আরিয়ানের দিকে ঘুরে তাকায়, চোখে মুখে প্রশ্নবোধক অভিব্যক্তি। আরিয়ান তখন বলে, আমি না বলা পর্যন্ত এই শাড়ি পরবি না, যেদিন আমি বলবো সেই দিনই পরবি, তার আগে না। কেউ যেন না দেখে, ঠিক আছে? পুরীর মুখে অভিব্যক্তি বদলায়নি, বরং সে আরো নতুন এক দিবানায় বিভোর হয়ে যায়। আরিয়ানের ঘর থেকে দরজার সামনে দাঁড়িয়ে ভাবছে, বাড়ি কেউ জানলে সমস্যা? কি সমস্যা? জামা কিনে দিয়েছে সেটা তো সবাই জানে, কিন্তু শাড়ি কি সমস্যা? পুরীর ভাবনার মাঝে আরিয়ান বলে, শাড়ি আর জামার মধ্যে তফাৎ আছে, যা তুই বুঝবি না। কি সমস্যা সেটা এখন জানলেও হবে। যেটা বললাম ওইটা মনে রাখিস। পুরী আরিয়ানের কথা শুনে চমকে ওঠে, আবারও মনে মনে ভাবে, আমি কি জোরে কথা বলেছি? মনে মনে তো ভাবছিলাম আরিয়ান ভাই টের পেল কেমন করে? মন পড়তে পারে নাকি? এরকম কথা ভাবছে পুরি। আর এদিকে আরিয়ান ওকে দেখে মনে মনে বলছে, তোর মনে কি চলছে, তুই কি ভাবছিস আমি সেটা ভালো করে বুঝতে পারি। তোর কাছে এটা অদ্ভুত লাগলো, এটা আমার কাছে স্বাভাবিক। নিজের ভাবনাকে বাদ দিয়ে আরিয়ান বসা থেকে উঠে পুরীর সামনে দাঁড়িয়েই বলে, ঘুমিয়ে পড়, এত চিন্তা করে লাভ নেই। যেটা বললাম সেটা শুধু মনে রাখিস, এখন ঘুমিয়ে পড়। আমি যেটা বলি তোর ভালোর জন্য বলি, আমার কথা শুনবি, তোর কখনো খারাপ হবে না। পুরি কিছু না বলে একবার আরিয়ানের দিকে তাকিয়ে নিজের ঘরে চলে যায়। আরিয়ান ঠায় দাঁড়িয়ে দেখতে থাকে প্রবেশীর চলন। ঘরে এসে লাইট অফ করে শুয়ে পড়ে পুরি, কিন্তু মন থেকে শাড়ি বা আরিয়ানের কথা কোনোটাই যাচ্ছে না। সিলিং এর দৃষ্টি রেখেই পুরি নিজের মনে মনে বলতে থাকে, আমার তো ইচ্ছা ছিল আপনাকে এই শাড়িটা পরে দেখাবো, কিন্তু আপনি নিষেধ করলেন। কি এমন কারণে নিষেধ করলেন জানি না, কিন্তু আমি আজকে থেকে কথা দিচ্ছি আপনার সব কথা শুনবো। এই পুরি এখন শুধু আরিয়ান ভাইয়ের কথা শুনবে। চিন্তার ভাবনার মাঝে ঘুমের অতলে হারিয়ে যায় পুরি। সকাল 8টা, খানবাড়ি ডাইনিং টেবিলে সকলে এসে বসেছে নাস্তা করতে। নেই শুধু পুরি আর ঈশা। তালহা, তাসনিয়া, প্রেরণা, আরব দুই টিমে ভাগ হয়ে বসেছে। কে আগে নাস্তা করতে পারে সেটা নিয়ে ওদের কথা চলছে। তালহা আরাফ এক টিম আর প্রেরণা তাসনিয়া এক টিম। ওদের সাথে এসে যোগ দিয়েছে তাহসিন। অফিসের জন্য রেডি হয়ে এসে খাবার টেবিলে বসেছে। ওদের প্রতিযোগিতা শুনে শুনে তাহসিন বলে, আজকে যে টিম জিতবে তাকে আমার তরফ থেকে ট্রিট দেওয়া হবে। তাহসিনের কথা শুনে তালহা বলে, কাচ্চি বিরিয়ানি ট্রিট দিতে হবে। তালহার কথা শুনে তাহসিন কিছু বলতে যাবে, তার আগে প্রেরণা বলে, তুই জিতলে তো খাবি, আমরা জিতবো। ওদের মধ্যে তর্ক বেঁধে যাবে এমন সময় ফিরোজ খান টেবিলে এসে বসে। ওনাকে দেখে সবাই চুপ, কিন্তু কিছু কথা তার কেন গিয়েছে। সকলে চুপ হয়ে যাওয়া দেখে ফিরোজ খান বলেন, কি হলো সবাই চুপ হয়ে গেলে কেন? কম্বিনেশন করো, যে জিতবে তাকে গিফট দেওয়া হবে, আর যে হারবে তাকে সান্ত্বনা পুরস্কার। ফিরোজ খানের কথা শুনে প্রেরণা জিজ্ঞেস করে, সান্ত্বনা পুরস্কার কি বরব্বু? সান্ত্বনা পুরস্কার হলো যারা মূলত পুরস্কার জিততে পারেনি, কিন্তু তাদের আন্তরিক প্রচেষ্টা ও সাহসকে সম্মান জানানোর জন্য এই ছোটখাটো পুরস্কার দেওয়া হয়, সেটাই। ফিরোজ খানের কথা শেষ হতেই আরিয়ান এসে বসে। তারপর জুনায়েদ ও জুবায়ের খানও এসে বসে পড়েন। মরিয়ম বেগম রান্নাঘর থেকে সব গুছিয়ে দিচ্ছেন, আর মুমতাহিনা বেগম, জোহরা বেগম খাবার সার্ভ করছেন। তাহসিনকে খাবার টেবিলে দেখে জুনায়েদ খান জিজ্ঞাসা করেন, তোমার অফিসে কেমন লাগছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? তাহসিন উত্তর দেয়, না আব্বু, কোনো সমস্যা হচ্ছে না। মন দিয়ে কাজ করো, নিজে যেমন কাজ ভালো লাগে তোমার ভাই তেমন কাজে অপশন দিয়েছে, ভালোভাবে কাজ করো। তাহসিনের মুখে আর কোনো জবাব না দিয়ে মাথা নড়ে। বেশি কথা বললে আরো কথা বাড়বে, এই জন্য চুপ করে থাকাই উত্তম। সকলে উপস্থিত হলে আরিয়ান বলে, আমার কিছু কথা ছিল। আরিয়ানের কথা শুনে সকলে খাওয়া বাদ দিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে পড়ে। সবার সিরিয়াসনেস, আর আরিয়ান বলে, এত সিরিয়াসনেস হওয়ার মতো কিছু না। কি ব্যাপার বলো? ফিরোজ খান আরিয়ানকে জিজ্ঞাসা করে নিজে খাওয়ার দিকে মন দেয়। আরিয়ান তখন বলে, সামনের রবিবার আমার নিজে অফিসে উদ্বোধন, আপনাদের সকলে সেখানে যেতে হবে। আরিয়ানের কথা শুনে জুনায়েদ খান বলেন, অনেক তাড়াতাড়ি কাজ শেষ করেছো, এত ফাস্ট কিভাবে করলে? আমি তো একা করিনি, আমার দুই বন্ধু আছে। আমি দেশে আসার আগে অনেক কাজ এগিয়ে রেখেছিল, এখন সব কমপ্লিট হয়নি। আশা করছি রবিবারের আগে সব হয়ে যাবে। তোমার বন্ধু আমরা চিনি? হ্যাঁ চাচ্ছু, ইমন আর ইস্তিয়াক। এতক্ষণ ফিরোজ খান চুপ করেছিলেন। সবার কথা শেষ হলে ফিরোজ খান আরিয়ানকে জিজ্ঞেস করেন, এত চাপ সামলাতে পারবে? ইনশাল্লাহ আব্বু, পারবো। আর তাসিনও আছে, দেখো সবটা সামলাতে পারলে তো ভালোই। খাওয়া শেষ করে ফিরোজ খান উঠে যায়। জুনায়েদ খান তখন আরিয়ানকে বলে, তুমি চিন্তা করো না, আমরা সবাই যাব। ভাইজান চিন্তা করছে এত অল্প বয়সে তুমি এসব দিক সামলাতে পারবে কিনা, কিন্তু নিশ্চিন্তে থাকো, সবাই যাবে। এত আলোচনার ভিড়ে তালহাদের প্রতিযোগিতার কথাটা চাপা পড়ে গেল। গুরুত্বপূর্ণ বিষয় সবাই কথা বলছে দেখে ওরাও আর কিছু বলেনি। খাবার টেবিল থেকে সবাই উঠে যাওয়ার পরে আরিয়ান তার মা মুমতাহিনা বেগমকে বলে, তোমাকে এবং চাঁদিদের সবাইকে যেতে হবে, না শুনবো না, আগে থেকে বলে রাখলাম। মুমতাহিনা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে বলেন, আমার ছেলে নিজের চেষ্টায় করা অফিসে, আমি তো যাবই। সবাই যাবে বাবা, তুমি চিন্তা করো না। ঠিক আছে আম্মু, এখন তাহলে আসি, দেরি হয়ে যাচ্ছে। মুমতাহিনা বেগম বিদায় নিয়ে তাহসিন আর আরিয়ান বাইকে নিয়ে বের হয়ে যায়। ফিরোজ খান আর তার ভাইয়েরা নিজেদের গাড়ি করে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। সকলে বেরিয়ে যেতেই 3 জায়ের মধ্যে আলোচনা চলছে। 10টার দিকে ঘুম ভাঙে পুরীর। ঘুম থেকে জেগে আগে ফোনটা হাতে নিয়ে টাইম দেখতে নেয়।
বিকালে কোচিং বলে আজকে তেমন তারা নেই, কিন্তু আজকে কোচিংয়ে পরীক্ষা আছে। বিছানা ছেড়ে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে আসে। নিজের ঘর থেকে বের হয়ে আরিয়ানের ঘরে আবার উকি দিয়ে দেখে নেয় দরজা তালা দেওয়া। দেখে পুরি একটু অবাক হয়। তাড়াতাড়ি নিচে নেমে দেখে মরিয়ম বেগম রান্না করে। পুরীকে আসতে দেখে মরিয়ম বেগম বলেন, ঘুম ভাঙলো পুরীর? তুমি বসো, আমি খাবার দিচ্ছি। পুরী টেবিলে বসে। মরিয়ম বেগম খাবার নিয়ে আসলে পুরী জিজ্ঞাসা করে, বড় মামি কোথায়? পুরীকে খাবার বেড়ে দিতে দিতে মরিয়ম বেগম বলেন, ঘরে আছেন, ডাক দিব নাকি? না 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 সেজো মামি, এমনি জিজ্ঞাসা করছিলাম। কিছুক্ষণ চুম থেকে পুরী আবার জিজ্ঞাসা করে, সেজো মামি? মরিয়ম বেগম উত্তর দেয়, হ্যাঁ বলো, সবাই অফিসে গিয়েছে? হ্যাঁ, যে যার মতো চলে গিয়েছে। কথাটা বলে মরিয়ম বেগম চলে যাচ্ছিল, তখন দাঁড়িয়ে পরীকে বলে, জানো পুরী, রবিবার আরিয়ান নিজের অফিসে উদ্বোধন হবে। আজকে সকালে বলছিল ওই দিন বাড়ির সবাইকে যেতে হবে। আরিয়ান নতুন অফিসের কথা শুনে পুরী খাওয়া বাদ দিয়ে সেজো মামির দিকে তাকিয়ে বলে, এত তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট হয়েছে? আরিয়ান ভাই তো সেদিন আসলো দেশে। পুরীর সামনে চেয়ারে বসে মরিয়ম বেগম বলেন, সব সেটা ভেবে অবাক হয়েছে। তখন আরিয়ান বলল, দুই বন্ধু আছে, তুমি দেখোনি হয়তো। আরিয়ানের অনেক পুরনো দুই বন্ধু ইমন আর ইস্তিয়াক, ওরা নাকি আরিয়ানের দেশে আসার আগে অনেক কাজ করে রাখছিল। তাহলে তো ভালোই, কিন্তু আরিয়ান ভাইয়ের দরজার তালা দেখলাম। পুরী কথা শেষ করে শুনতে পাই মুমতাহিনা বেগম নিজের ঘর থেকে বের হয়ে বলছেন, ওর ঘরে নাকি অনেক গুরুত্বপূর্ণ অনেক কাগজ আছে, তাই তালা দিয়েছেন। না হলে আমরা যদি কেউ পরিষ্কার করতে যে এলোমেল করে ফেলি। মুমতাহিনা বেগমের কথা শুনে পরি মনে মনে বলে, গুরুত্বপূর্ণ কাগজ নাকি অন্য কিছু? আমি একটু যেতাম, সেই পথটা বন্ধ করেছে। পরি কিছু বলছে না দেখে মুমতাহিনা বেগম বলেন, তোর কোচিং নেই আজকে? আছে মামি, 3টার সময়। দুপুরে খেয়ে বের হবি, না হলে কিন্তু আরিয়ানকে বলে দেবো, মনে আছে তো? তুমি এখন শুরু করলে মামি, না করলে হবে? তুই এত অনিয়ম করিস, কি হবে? পুরীর সাথে কথা বলে রান্নাঘরে যেয়ে চায়ের পানি চুলায় দিলেন। ভাত খেয়ে চা নিয়ে পুরো উপরে যাবে, এরপর বই পড়বে দুপুর পর্যন্ত। খাওয়া শেষ করে চা নিয়ে উপরে নিজের ঘরে এসে বই নিয়ে বসে ফোনটা চার্জে বসিয়ে দেয়। আজকে পরীক্ষা অনেক ভালো দিতেই হবে, এই পণ মন দিয়ে সব পড়াগুলো রিভিশন দিতে থাকে পুরী। দুপুরে খাওয়া দাওয়া করে পুরী কোচিং এর উদ্দেশ্যে বেরিয়ে যায়। ফিরোজ খান আর তার দুই ভাই তাহসিন দুপুরে খেতে আসলেও আরিয়ান আসেনি। তাহসিনকে জিজ্ঞাসা করলে জানায় অফিসে চাপ অনেক, তারপর নিজের অফিসের কাজ শেষ করতে হবে, সেই জন্য আসতে পারবে না। ক্লাসে ঢুকে দেখতে পায় আঁকি এখনো আসেনি। বেঞ্চে যে নিজের পাশে সিটটা আঁকির জন্য রেখে দেয়। ব্যাগ থেকে ফোন বার করে আঁকির নম্বর বের করে ফোন দিতে হবে, সেই সময় আঁকি এসে হাজির। আজকে পুরী একটু তাড়াতাড়ি এসেছে। আঁকি পুরীর পাশে বসতে বসতে বলে, অনেকদিন পর এত আগে আসলে, কি ব্যাপার? আঁকির কথা শুনে পুরী বলে, এমনি আজকে পরীক্ষা ভালো করে দিতে হবে, না হলে কপালে দুঃখ আছে। পুরীর কথা শুনে আঁকি ভূ কিঞ্চিত কুচকে বলে, কিসের দুঃখ? আগে এক্সাম তো ফেল করলি, তখন তো দুঃখ ছিল না। এই জন্য তো আরিয়ান ভাই এসে আচ্ছাদ মতো বকেছে। ও, এই জন্য তো সিরিয়াসনেস? আমি এমনিতে সিরিয়াসনেস। কিছুক্ষণ চুপ থেকে আঁকি পুরীকে জিজ্ঞাসা করে, আচ্ছা পুরী, সত্যি করে একটা কথা বলতো? আঁকির গম্ভীর কণ্ঠস্বর শুনে পুরী আঁকির দিকে তাকিয়ে বলে, কি কথা? আর তোকে কি আমি মিথ্যা বলেছি কখনো? সেটা বলিনি, কি জানতে চাচ্ছিস আঁকি? আর তোকে কি আমি মিথ্যা বলেছি কখনো? সেটা বলিনি। কি জানতে চাচ্ছেন বলেন আঁকি ম্যাডাম। পুরীর দিকে তাকিয়ে আঁকি বলে, তুই তো আরিয়ান ভাইকে ছোটবেলা থেকে অপছন্দ করতিস, তোকে বন্দির জীবনে আটকে দিচ্ছিল বলে। এখন সেই তুই কিনা আরিয়ান ভাইয়ের জন্য পাগল? তুই কি শুধু পছন্দ করিস আরিয়ান ভাইকে, নাকি ভালোবাসিস? আখির কথা শুনে পুরী নিজেও দোটানায় পড়ে যায়। আসলে তো সে কি আরিয়ান ভাইকে শুধু পছন্দ করে নাকি ভালোবাসে? চিন্তা ভাবনার অবসান ঘটিয়ে আঁকি বলে, তোকেও তো আগে বলছি, ছোটবেলা থেকে আরিয়ান ভাই অনেক রাগী, যা বলবে সেটাই চাইবে, সেটাই তার লাগবে, তেমন হওয়া লাগবে। আমার তাও মনে নেই, কিন্তু যখন থেকে মামি বাড়িতে থাকতে শুরু করলাম, প্রথম প্রথম তো আমার একটু ভালো লাগতো না, কিন্তু মামা মামিদের যত্নের অভাব ছিল না। আস্তে আস্তে যখন মানিয়ে নিলাম, আরিশা আপু ছিল আমার ভালো সঙ্গী। স্কুলে তুই বাদে কারোর সাথে তো ভালো বন্ধুত্ব ছিল না। একদিন বাড়ির পাশে একটা ছেলে একটা মেয়ের নাম ছিল অনু আর দীপ, খান বাড়ি আসছিল খেলা করতে। আরিশা আপু আমি খেলা করছিলাম, হঠাৎই আরিয়ান ভাই কোথা থেকে এসে আমাকে টেনে তুলে গায়ের একটা ঠাস করে চড় মারে। জানি সাক্ষী, আমার গালে রক্ত জমে গিয়েছিল, এত জোরে চড়টা মেরেছিল। আরিশা আপুকে দিয়ে আমাকে বাড়ির ভিতরে পাঠিয়ে দিয়ে অনু আর দীপুকে বের করে দেয়, আর এত জোরে চিৎকার করে কথা বলছিল, যা শুনে আমি কেঁপে উঠছিলাম। কথাগুলো বলে পুরী একটু থামলো, তখন আঁখি আবারও জিজ্ঞাসা করে, তোকে মারলো ওই ছেলে মেয়ে দুটি বের করে দিল, বাড়ি কেউ আরিয়ান ভাইকে কিছু বলেনি? বেঞ্চে মাথা রেখে পুরী বলে, হ্যাঁ, মামা এসে আরিয়ান ভাইকে অনেক মেরেছিল, কিন্তু সে একটাও কথা বলেনি, আমাকে সবসময় একা একা বন্দি বন্দি অবস্থায় রাখতো। এই ঘটনার পর থেকে আমি আরিয়ান ভাইকে যতটা সম্ভব এভয়েড করে চলতাম, কিন্তু পারতাম না। আমাকে এতদিন আরিয়ান ভাইকে জিজ্ঞেস করছিল, আমি কেন তাকে এড়িয়ে চলি, কথা বলি না কেন? তুই কি বলেছিলি? বলছিলাম যে আপনার মায়েরকে আমি ভয় পাই, আপনি অনেক নিষ্ঠুর, কথায় কথায় মার দেন, এই জন্য আপনাকে আমার ভালো লাগে না, আপনি না থাকলে আমি বেশি ভালো থাকবো। ব্যাস, এই কথার পরে আরিয়ান ভাই আর কোনো কথা বলেনি। তার কিছুদিন পরেই দেশ ছেড়ে চলে যায়। যাওয়ার আগে অনেকবার আমাকে বলেছিল, আমি যাচ্ছি, এবার তুই মুক্ত, তুই ভালো থাকবি। আরো কিছু বলার আগে স্যার চলে আসে। বাকি কথা ছুটি শেষে বলবে, পরীক্ষাতে মন দেয় দুজনে।
পরীক্ষা শেষে বের হয়ে আঁকি আবার পরীকে চেপে ধরে সব বলার জন্য পরি তখন বলে, সেসব পরে শুনিস, আর বেশিরভাগ তুই জানিস আজকে পরীক্ষা ভালো হয়েছে, এই জন্য হ্যাপি হ্যাপি। পুরীর কথা শুনে আঁকি তখন বলে, তুই আমাকে ওই দিন অনুদীপুর কথা বলিসনি, আজকে বললি? আঁকির কথা শুনে পুরী দাঁড়িয়ে যায় আর বলে, ওই ঘটনা আমি বেশি কষ্ট পেয়েছিলাম, এমন অনেক ঘটনা আছে। আঁকি পুরীর ঘটনাগুলো ভাবছে আর এদিক পুরীর ড্রাইভার আঙ্কেলকে ফোন দিয়ে যাচ্ছে কিন্তু রেসপন্স নেই। শেষে অধৈর্য হয়ে আর ফোন করে না। তখন আঁকি পুরীকে বলে, পুরী তুই কি এটা কখনো ভেবে দেখেছিস আরিয়ান ভাই ছোটবেলা থেকে তোর প্রতি ওভার প্রোটেক্টিভ আচরণ করছে? আখির কথা শুনে পুরী আখির দিকে এক দৃষ্টি ফিরায়। মেয়েটা চোখে মুখে কতটা চিন্তাবিতের ভাব, নাক মুখ ঘেমে আছে। তাই দেখে পুরী আখি হাত ধরে বলে, আরে শোনা, তুমি এত সিরিয়াস হয়ে ভাবছো কেন? ছোটবেলায় ছিল, এখন আছে কি নেই কি জানি। এখনো আছে, আর তোর ব্যাপারে আমার চিন্তা হয় রে পুরী। তোর মনটা অনেক নরম, অল্প আঘাতে সহ্য করতে পারিস না। আমি চাই না তুই কোনো বড় মনের আঘাত পাস। আখির কথার উত্তর না দিয়ে হাত ধরে দুইজনে মিলে সামনের দিকে হাঁটতে থাকে। হঠাৎ ওদের সামনে এসে একটা বাইক থামে। আকস্মিক ঘটনায় দুইজনে ভয় পেয়ে গেছে কিছুটা, কিন্তু পরে যখন ভালো করে লক্ষ্য করলো বুঝতে পারলো এটা আরিয়ান ভাইয়া। আখি তখনও ভালোভাবে দেখে বোঝার চেষ্টা করছে এটা আসলে কে। হেলমেট পরে থাকায় আখি চিনতে পারে না, কিন্তু নিজের স্বপ্ন পুরুষটাকে দেখে পুরী চিনতে অসুবিধা হয় না। বাইক থেকে নেমে পুরীর কাছে এসে দাঁড়ায় আরিয়ান আর বলে, রাস্তায় রাস্তায় হাঁটছিস কেন, গাড়ি আসেনি? এতক্ষণ পর আখি বুঝতে পারে এইটা আরিয়ান ভাইয়া, তাই সে ভালোভাবে আরিয়ান ভাইয়ের গতিবিধি আচরণ লক্ষ্য করতে থাকে। আরিয়ানের কথা শুনে পুরী উত্তর দেয়, ড্রাইভার আঙ্কেল ফোন দিচ্ছে কিন্তু রিসিভ করছে না, তাই ভাবলাম একটু হেঁটে সামনে এসে ফোন দিব। পুরীর কথা শুনে আরিয়ান আর কিছু বলে না। একটা রিক্সা দেখে আখিকে বলে, তুমি বাড়ি চলে যাও, পুরীকে আমি নিয়ে যাচ্ছি। আরিয়ান তখন রিক্সা ভাড়া দিয়ে দিচ্ছিল, তখন আখি বলে ওঠে, ভাইয়া আমি ভাড়া দিয়ে দিব, আমার কাছে আছে। কিন্তু আরিয়ান আখির কথা তোয়াক্কা না করে রিক্সাওয়ালাকে ভাড়াটা দিয়েই বলে, তুই বান্ধবী একই রকম, বেশি বুঝো না, বাড়িতে যাও। আরিয়ান কথা শুনে আখি আর কিছু বলার থাকে না, পুরী থেকে বিদায় নিয়ে রিক্সায় উঠে যায়। পুরী আরিয়ানের পিছু পিছু বাইকের কাছে আসতে আরিয়ান নিজের হাতে পুরীকে হেলমেটটা পরিয়ে দেয়। তারপর বাইক নিজে বসে পুরীকে বসতে বলে। দুইজনে মাঝখানটায় বেগ রেখে আরিয়ানকে ধরে বসে পুরী। আরিয়ানের শরীরে হাত দিতেই পুরী এক অদ্ভুত অনুভূতি হয়। পিছনে বসে আরিয়ানকে ভালোভাবে পরীক্ষা করে পুরী। আরিয়ানের গায়ের সাথে লেপ্টে থাকা শার্ট, শরীর থেকে আসা ম্যানুয়াল স্মেলটা মিলে যায়, এক অদ্ভুত মাদকতার সৃষ্টি হয়। বাইক স্টার্ট দেওয়ার আগে আরিয়ান ভালোভাবে চেক দিয়ে নেয় পুরীর জামা বা অন্য কোনো অংশ চাকার কাছে আছে কিনা। পুরীকে সাবধানে বসতে বলে বাইক স্টার্ট দেয় আরিয়ান। চলবে, পরবর্তী পার্টও আপলোড দেওয়া আছে, সবাই দেখে নেবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে।